প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, যেটা চ্যাপ্টার 11 তোমাদের সাধারণ গণিত বইয়ে হিসাবে আছে, এবং অধ্যায়টির নাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তো রেশিও এবং প্রপোর্শন এই টপিকটা তোমরা হচ্ছে অনেকের কাছে হয়তো একটু নতুন লাগতে পারে, এবং অনেকের কাছে হচ্ছে একটু কঠিন মনে হতে পারে, এবং অনেকের কাছে হয়তো বোরিংও মনে হতে পারে। বাট আসলে আলটিমেটলি অধ্যায়টা অনেক বেশি সহজ, এবং এই অধ্যায়টা কয়েকটা বেসিক জিনিসের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে অনুপাত, একটা হচ্ছে সমানুপাত, পরবর্তীতে আমরা দেখবো সমানুপাতিক ভাগ, তারপর হচ্ছে মানে এরকম টাইপের আর কি, অর্থাৎ ক্রমিক সমানুপাতি, এরকম বেশ কয়েকটা টাইপের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই অধ্যায়টা হচ্ছে প্রতিষ্ঠিত আর কি। তো আমরা এক এক করে সবগুলোই দেখবো। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে রেশিও দিয়ে শুরু করি আমরা। রেশিও বা আলটিমেটলি হচ্ছে রেশিও কি জিনিস সেটা দিয়ে শুরু করা যাক। তো অনুপাত বা রেশিও হচ্ছে কি, যে একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। তো এই রাশিটিকে এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে দুটি সমজাতীয় এবং হচ্ছে একই এককে হইতে হবে রাশিটা, ধরলাম তোমাকে বলা হলো যে দুই বন্ধুর দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ তোমাকে বলা হলো তোমার এক বন্ধু হচ্ছে, মনে করো রহিম, তার তার উচ্চতা হচ্ছে গিয়ে 11 মিটার। ধরো হচ্ছে 11 মিটার, সে ফর এক্সাম্পল, যদি 11 মিটার এত লম্বা কেউ হয় না, বাট রহিম, তারপর একজন ধরো করিম, তার উচ্চতা মনে করো হচ্ছে সে ফর এক্সাম্পল 12 মিটার। তাহলে সেক্ষেত্রে এই যে উচ্চতা কিন্তু একই জাতীয়, এবং একই সাথে হচ্ছে এটার কি বলতো, এটার এককটা কিন্তু একই। তাহলে সেক্ষেত্রে একই জাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে, এবং একই এককে যদি দুটো রাশির পরিমাণকে একটা অপরটার কত গুণ, অর্থাৎ তোমাকে যদি বলা হয় 12 11 এর কত গুণ, তাহলে তোমাকে অবশ্যই 12কে 11 দিয়ে ভাগ করতে হবে। তো এই যে রাশিটা বা এই ভগ্নাংশটাকে বলা হবে হচ্ছে একটার অনুপাত। তো এই জন্য এই রাশি দুটাকে বলা হবে হচ্ছে অনুপাত। আর সমানুপাত কি জিনিস? সমানুপাত মানে হচ্ছে যে যদি তোমার হচ্ছে চারটি রাশি এরূপ হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তাহলে সেক্ষেত্রে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত তৈরি হয়। যেমন এ বি সি ডি যদি তোমার চারটি রাশি হয়, তাহলে আমরা লিখি এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি। তাহলে এ ইস টু বি ইকুয়াল টু যদি সি ইস টু ডি লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা সাপোজ ধরে নিলাম যে তোমাকে বলা হলো যে 2/3 একটা সংখ্যা, এবং একই সাথে তোমাকে বলা হলো হচ্ছে 4/6, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা তুমি এভাবে বলতে পারো 2:3 ইকুয়াল টু 4:6 বলতে পারো, কারণ এরা পরস্পর হচ্ছে সমানুপাতিক। কারণ তুমি যদি 2 দিয়ে 3কে ভাগ করো, যে সংখ্যাটা পাবা, 4 দিয়ে যদি 6কে যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে একই সংখ্যাই পাবা। সেই জন্য দেখা যাচ্ছে যে যদি তোমার চারটি রাশি এরকম ভাবে হয় যে প্রথম রাশি দুটির অনুপাত এবং পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ রাশি দ্বয়ের অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলি ওই চারটি হচ্ছে সমানুপাত তৈরি করে। দ্যাটস ইট। তো এরপরে যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতিরা যদি এরকম হয় যে, যদি ধরো এরকম বলা হয় তোমাকে, যদি এবিসি তিনটা সংখ্যা হয়, তোমার কাছে এবিসি তিনটা সংখ্যা বা রাশি দেওয়া হলো, তো এবিসি যদি ক্রমিক সমানুপাতি বলা হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হবে। তো এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি যদি আমরা এখান থেকে এটাকে যদি একটু ভগ্নাংশে পরিণত করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি, এ ইস টু বি কে লিখতে পারি এ বাই বি, এবং বি ইস টু সি কে লিখতে পারি বি বাই সি। এবার আমরা যদি আর গুণন করি, তাহলে আমরা পাবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তার মানে তিনটা সংখ্যা বা তিনটা রাশি যদি তোমার এ বি সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা এসি বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই তিনটি সংখ্যাই হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো এবার তোমাকে বলা হলো যে অনুপাতের রূপান্তর বা অনুপাতের কিছু সূত্র আছে। তো অনুপাতের সূত্র বা অনুপাতের রূপান্তর আমরা কিভাবে করে থাকি সেগুলো আমরা এখন জানবো। তো প্রথম যে সূত্রটা তোমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার, যে এ ইস টু বি এবং বি ইস টু সি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এদেরকে হচ্ছে ব্যস্তকরণ করি, অর্থাৎ ইনভার্টেন্টও করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো যদি এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, তাহলে আমরা পাবো কি বলতো? তাহলে আমরা পাবো এটাকে ইনভার্টেন্টও বা ব্যস্তকরণ করলে আমরা পাবো বি বাই এ ইকুয়াল টু ডি বাই সি। দ্যাটস ইট, আর কিছুই না। তো এটাকে হচ্ছে আমরা যদি পরবর্তীতে একটু প্রমাণ দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট কিছুই না, আমরা হচ্ছে আর গুণ করলে আমরা পাবো এডি ইকুয়াল টু বিসি। তো পরবর্তীতে আমরা হচ্ছে উভয় পক্ষে এসি দ্বারা যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে যদি এসি দ্বারা যদি ভাগ করি, এখানে এসি এবং এখানে এসি দ্বারা ভাগ করলাম, তাহলে দেখো এখানকার এ আর এ কাটা চলে যাবে, আর এখানকার সি আর সি কাটা চলে যাবে, তাহলে থাকবে ফাইনালি ডি বাই সি ইকুয়াল টু বি বাই এ। তাহলে আমরা এখান থেকে ফাইনালি বলতে পারি যে বি ইস টু এ ইকুয়াল টু ডি ইস টু সি আমরা বলতে পারি। তো এবার 2 নম্বরে যদি আমরা একান্তরকরণ দেখতে চাই, আসলে যে এ ইস টু বি ইকুয়াল টু যদি বি ইস টু সি হয়, তাহলে আমরা বলতে পারি যে এ ইস টু সি ইকুয়াল টু বি ইস টু ডি, এটা আমরা বলতে পারি। তো এটা আসলে একান্তরকরণ করলে আসলে কিভাবে আসে সেটা একটু আমার দেখা উচিত। তাহলে সেক্ষেত্রে দেওয়া আছে আমাদের হচ্ছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি।
তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে পরস্পর গুণ করে দিলাম, অর্থাৎ এডি ইকুয়াল টু বিসি করে ফেললাম। তো পরবর্তীতে হচ্ছে আমরা উভয় পক্ষকে যদি সিডি দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে যদি সিডি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে ডি আর ডি কাটা চলে যাবে, আর এখানকার হচ্ছে ডি আর এখানকার হচ্ছে সি আর সি কাটা চলে যাবে। তাহলে দেখো এখানে থাকবে এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি থাকবে। তাহলে আমরা পাচ্ছি এস টু সি ইকুয়াল টু বি এস টু ডি। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারতেছো যে এখানে একটা জিনিস একটু ভুল এসেছে, সেটা হচ্ছে এ বাই এ ইস টু বি ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে সি ইস টু ডি হবে, সি ইস টু ডি হবে, এটা একটু ভুল এসেছে, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি একান্তরকরণ করি তাহলে সেক্ষেত্রে আর কিছুই না, সিটাকে এপাশে নিতে পারি, বিটাকে এপাশে নিতে পারি, দ্যাটস ইট। আমরা যেটা আলটিমেটলি এতদিন ধরে হচ্ছে নিতাম, এটা কেন নিতাম, কারণ হচ্ছে অনুপাতের একান্তরকরণ নামে একটা টার্ম আছে, তো এই একান্তরকরণের জন্য আমরা এভাবে নিতে পারি, দ্যাটস ইট। তো এবার আমরা যদি পরের সূত্রে চলে যাই, পরের সূত্রটা হচ্ছে গিয়ে এ ইস টু বি এবং ইকুয়াল টু যদি সি ইস টু ডি হয় তাহলে আমরা যোজন করতে পারবো। তো যোজন জিনিসটা আসলে মূলত কি, তোমার কাছে যদি দুইটা অনুপাত দেওয়া থাকে তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেই দুইটা অনুপাতকে তোমার ভগ্নাংশে পরিণত করে ফেলা, যেটা হচ্ছে কি আমরা এখানে দেওয়া আছে যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, অর্থাৎ এই অনুপাতটা তোমাকে দেওয়া আছে, তুমি এটাকে ভগ্নাংশে পরিণত করে ফেললা, তাই তুমি পাচ্ছ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে যখন তোমাকে বলবে যোজন করার জন্য তখন তুমি জাস্ট হচ্ছে উভয় পক্ষকে প্লাস ওয়ান দ্বারা যোগ করে দিবা। তো উভয় পক্ষে যদি আমরা প্লাস ওয়ান যোগ করি বা ওয়ান যোগ করি তাহলে আমরা এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বাই বি প্লাস ওয়ান ইকুয়াল টু সি বাই ডি প্লাস ওয়ান লিখতে পারি। তো এখন যদি আমরা এখানে লসাগু কষাগু করি তাহলে সেক্ষেত্রে এবং পরবর্তীতে যোগ করলে আমরা পাচ্ছি এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সি প্লাস বি ডিভাইড বাই ডি। তাহলে এই যে সম্পর্কটা আমরা পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে যোজন করার পরের অবস্থা। অর্থাৎ যোজন বলতে বোঝাচ্ছে এ ডিভাইডেড বাই বি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর কিছুই না, উপরের টার্মটার সাথে তোমার নিচের টার্মটাকে যোগ করে দিতে হবে, দ্যাটস ইট। আর তোমাকে যদি বলা হয় হচ্ছে পরবর্তীতে, আচ্ছা এটা আমরা একটু পরেই বলি, যোজন বিয়োজন আসলে কি একটু পরেই বলি কারণ এটা আমাদের এখানে থাকবে। তো এখন তোমাকে বলা হলো হচ্ছে বিয়োজন, তাহলে তোমাকে যদি এরকম দেওয়া থাকে এ ইস টু বি ইকুয়াল টু যদি সি ইস টু ডি দেওয়া থাকে তাহলে তোমার বিয়োজন বলতে বোঝাবে দ্যাটস জাস্ট যোগের জায়গায় তুমি যদি বিয়োগ দিয়ে দাও তাহলেই হয়ে যাবে, এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি আর এখানে হবে তোমার সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। তাহলে সেক্ষেত্রে যেমন এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে যদি আমরা এক বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। এবার যদি তোমাকে বলা হয় যে তোমাকে যোজন বিয়োজন উভয়ই করতে হবে তাহলে কিছুই না, জাস্ট তোমার হচ্ছে যোজন করবা তুমি যোজন করবা হচ্ছে গিয়ে লবে, আর হচ্ছে গিয়ে তুমি বিয়োজন করবা হচ্ছে গিয়ে হরে, দ্যাটস ইট। সো আমরা যদি এরকম দেওয়া থাকে এ ইস টু বি ইকুয়াল টু যদি সি ইস টু ডি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি করবো ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি করবো, দ্যাটস ইট। সো এখানে আমরা যেটা যদি প্রমাণ দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশে পরিণত করে নিলাম। তো এরপরের যে কাজটা সেটা হচ্ছে কি আমরা উভয় পক্ষে যোজন করব, যোজন যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইড বাই ডি, এক নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আমরা যদি ওই অনুপাতটাতে যদি হচ্ছে আমরা বিয়োজন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইড বাই ডি, এটাকে আমরা আরেকটা ইকুয়েশন ধরলাম। তো এবার যদি আমরা দুটো ইকুয়েশনকে যদি হচ্ছে ব্যস্ত মানে দুই নাম্বার ইকুয়েশন যদি আমরা ব্যস্তকরণ করি, এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে আমরা পাচ্ছি বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। তো পরবর্তীতে আমরা যেটা করবো, আমরা যদি এই দুটো ইকুয়েশনকে যদি গুণ করি, এইটা আর এটাকে যদি গুণ করি অথবা এইটা আর এটাকে যদি ভাগ করি তাহলে একই জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানকার এই ডি আর এখানকার ডি কাটা চলে যাবে, এখানকার বি আর এখানকার বি কাটা চলে যাবে, তাহলে আমরা ফাইনালি পাবো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, দ্যাটস ইট। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো পরের যে সূত্রটা সেটা হচ্ছে তোমাকে যদি বাঞ্চ অফ রেশিও ইকুয়াল হিসেবে দেওয়া থাকে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ, এভাবে করে অনেকগুলো রেশিও যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা অনুপাত হচ্ছে আমরা এভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অনুপাত যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটা অনুপাত ইকুয়াল টু আমরা লিখতে পারি এই উপরের লবগুলোকে যোগফল ডিভাইডেড বাই এই নিচের হরগুলোর যোগফল, দ্যাটস ইট। সো যদি আমরা এরকম বলি যে মনে করি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু যদি জি বাই এইচ হয় তাহলে আমরা এটাকে কি করতে পারলাম, আমরা মনে মনে ধরলাম যে এটা ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। তাহলে দেখো আমরা যদি চিন্তা করি এ বাই বি ইকুয়াল টু কে, এ বাই বি ইকুয়াল টু যদি আমরা কে কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আর আর গুণ করলে আমরা কি পাই, আর আর গুণ করলে আমরা এ ইকুয়াল টু বি কে পাই। অনুরূপভাবে যদি আমরা সি বাই ডি ইকুয়াল টু যদি আমরা কে ধরি তাহলে সি ইকুয়াল টু আমরা ডি কে পাবো। অনুরূপভাবে যদি আমরা ই ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু যদি হচ্ছে আমরা কে ধরি তাহলে ই ইকুয়াল টু এফ কে পাবো এবং সর্বশেষে জি ইকুয়াল টু এইচ কে পাবো। তো তোমার কাজ কিছুই না, তোমার হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ এর মান বসিয়ে দেওয়া, দ্যাটস ইট।
সো আমরা যদি এখানে এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, তাহলে এখানে আমরা এ এর ভ্যালু বসিয়ে দিলাম, সি এর ভ্যালু বসিয়ে দিলাম, ই এর ভ্যালু বসিয়ে দিলাম, জি এর ভ্যালু বসিয়ে দিলাম। তো ফাইনালি আমরা উভয় পক্ষ থেকে মানে এই চারটা টার্ম থেকে কিন্তু আমরা কে কমন নিতে পারি। যদি আমরা কে কমন নেই তাহলে সেক্ষেত্রে এই উপরের যে টার্মটা আর নিচের টার্মটা কিন্তু কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র কে থাকে। অর্থাৎ আমরা যে এটা বললাম যে এই অনেকগুলো অনুপাত যদি পরস্পরের সমান হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা অনুপাত ইকুয়াল টু আমরা এই উপরে হচ্ছে লবগুলোর যোগফল লিখতে পারি আর নিচে হরগুলোর যোগফল লিখতে পারি। তো এটার মান কত হবে? এটার মান হচ্ছে কে এর সমান হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এবার আমরা গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি। তো সোফার আমরা যে আমরা যে সূত্রগুলো দেখলাম বা আমাদের ধর্মগুলো দেখলাম, এই ধর্মগুলোরই কিছু প্রয়োগ দেখবো আমরা। তো আজকে আমরা হচ্ছে তোমাদের যে 11.1 এর যে উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা কয়েকটা সলভ করব এবং আগামী লেকচারে আমরা হচ্ছে এই 11.1 এর বেশ কয়েকটা হচ্ছে অনুশীলনী ম্যাথ দেখবো। তো চলো প্রথমে যে আমরা ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? তো আমাদের যেহেতু অ্যাজ ইউজুয়াল আমাদের বর্তমান বয়স জানা নেই, তাই আমরা অবশ্যই বর্তমান বয়স ধরে নিব। তো আমরা ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স এ বছর এবং পুত্রের বর্তমান বয়স বি বছর। তো আমাদের বলা আছে যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 7/2। সো আমরা বলতে পারি প্রথম শর্ত অনুসারে এবং দ্বিতীয় শর্ত অনুসারে আমরা দুইটা ইকুয়েশন পাবো। সো প্রথম শর্ত অনুসারে আমরা বলতে পারি যে এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত এ বাই বি ইকুয়াল টু সি বাই 7/2 হবে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে বললো কি যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাহলে 5 বছর বলতে বোঝাচ্ছে এ এর সাথে যদি আমরা 5 যোগ করি এবং বি এর সাথে যদি আমরা 5 যোগ করি এবং পরবর্তীতে যদি অনুপাত করি তাহলে আমরা 8:3 পাবো। সেই জন্য আমরা a+5 ডিভাইডেড বাই b+5 ইকুয়াল টু 8/3 দিয়ে আমরা আরেকটা ইকুয়েশন ধরে নিচ্ছি। তো আমরা আমাদের আননোন হচ্ছে এ এবং বি, আমাদের ইকুয়েশনে পাচ্ছি আমরা দুইটা। সো আমরা কিন্তু এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে পারবো। সো সমীকরণ 1 থেকে আমরা একটু সাজিয়ে লিখবো। সো a ইকুয়াল টু আমরা পাচ্ছি 7b ডিভাইডেড বাই 2, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এবার আমরা যদি সমীকরণ 2 এ এর ভ্যালু ইনপুট দেই তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 3 × a+5 ইকুয়াল টু 8 × b+5। এবার আমরা এখানে a এর ভ্যালু ইনপুট দিব, তার আগে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করে নিলাম এবং 8 দিয়ে গুণ করে নিলাম। তো সর্বশেষে হচ্ছে আমরা এই পাশে হচ্ছে 7 এ মাইনাস 8b করে নিলাম যাতে করে আমরা এই b এর ভ্যালুটাকে একসাথে আমরা যোগ বিয়োগ করতে পারি। সো ফাইনালি আমরা হচ্ছে এবার b এর ভ্যালুটা যদি ইনপুট দিই, এর ভ্যালু ছিল 7b ডিভাইড বাই 2। সো আমরা পাচ্ছি 3 × 7b ডিভাইড বাই 2 মাইনাস 8b ইকুয়াল টু 25। তো পরবর্তীতে আমরা যদি হচ্ছে এখান থেকে যদি হচ্ছে এটাকে হচ্ছে জাস্ট সিম্পলি যদি এটাকে যদি গুণ করে যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 21b মাইনাস 16b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 25। সো ফাইনালি এটাকে দুইটাকে যদি বিয়োগ করলে আমরা পাবো 5b, আর এখানে 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 50। সো b ইকুয়াল টু আমরা 10 পাচ্ছি। সো b ইকুয়াল টু 10 মানে হচ্ছে পুত্রের বয়স হচ্ছে বর্তমানে 10 বছর এবং অনুরূপভাবে যদি আমরা b এর ভ্যালুটা যদি আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা পিতার বর্তমান বয়স পাবো 35 বছর। সেই জন্য আমরা বলতে পারি পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর। সো 2 নম্বর একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা যে যদি a:b ইকুয়াল টু b:c হয় তবে প্রমাণ করো যে a প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো আমরা দেওয়া আছে এখানে a:b ইকুয়াল টু b:c। সো আমরা বলতে পারি এখান থেকে যে বি স্কোয়ার ইকুয়াল টু ac, কারণ হচ্ছে কি আমরা যদি এটাকে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ফরম্যাটে লিখি তাহলে আর গুণ করলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু ac পাই। সো এখানে আমাদের এই a প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার, এভাবে আলাদা আলাদা এটাকে প্রমাণ করতে হবে। সো এই জন্য আমরা যেটা করলাম আমরা হচ্ছে একটা পাশকে ধরলাম হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি হচ্ছে এইটা স্কোয়ার যেহেতু সো এই স্কোয়ার উপরে চলে গেল এবং এটার স্কোয়ার যেহেতু নিচেও আছে সেই জন্য আমরা এখানে স্কোয়ার দিয়ে নিলাম। সো উপরে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি তাহলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে যদি আমরা বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করি তাহলে আমরা পাবো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তো এবারে আমরা জাস্ট হচ্ছে আর কিছুই না, আমরা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি বসাই দিব। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা এসি বসাই দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের জন্য এসি, অনুরূপভাবে এখানে আমরা বি স্কোয়ারের পরিবর্তে এসি আর এখানে পাচ্ছি 2bc প্লাস সি স্কোয়ার। তো আমরা কিন্তু উপর থেকে প্রত্যেকটা টার্ম থেকে কিন্তু আমরা এ কমন নিতে পারি আর নিচের প্রত্যেকটা টার্ম থেকে আমরা সি কমন নিতে পারি। তাহলে উপরের টার্ম থেকে এ কমন নিলে আমরা পাচ্ছি a ইন্টু a প্লাস 2b প্লাস সি, আর নিচের টার্ম থেকে যদি আমরা সি কমন নিই তাহলে আমরা পাবো a প্লাস 2b প্লাস সি। তাহলে এটা এবং এটা কাটা গেলে ফাইনালি থাকবে হচ্ছে a বাই সি। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডের কথা যদি চিন্তা করি, রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
তো এই জন্য আমরা যদি এখানে বি স্কোয়ারের ভ্যালু এসি ইনপুট দেই এবং নিচে হরে বি স্কোয়ারের ভ্যালু যদি এসি ইনপুট দেই, তাহলে উপর থেকে আমাদের এ কমন যাবে, নিচে থেকে আমাদের সি কমন যাবে। তাহলে আমরা উপরে পাচ্ছি এ ইন্টু এ প্লাস সি এবং নিচে পাচ্ছি সি ইন্টু এ প্লাস সি। এ প্লাস সি এ প্লাস সি কাটা গেলে এখানে ফাইনালি পাচ্ছি এ প্লাস এ বাই সি। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছিলাম এ বাই সি এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি এ বাই সি। তাহলে সেক্ষেত্রে দুইটাকে আমরা যদি হচ্ছে ইকুয়াল, মানে যেহেতু দুইটাকে আমাদের প্রমাণ করতে বলছে, সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো সমাধান করো 1 প্লাস এ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্স। তো এক্ষেত্রে আমরা প্রথমত দেওয়া আছে আমাদের 1 প্লাস এ এক্স ডিভাইড বাই 1 মাইনাস এ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি এক্স ডিভাইড বাই 1 মাইনাস বি এক্স। তো জাস্ট আমরা কিছুই না, আমরা হচ্ছে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব, তাহলে আমাদের রুট মুক্ত হয়ে যাবে। সো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস বি এক্স ডিভাইড বাই 1 মাইনাস বি এক্স বামের জন্য, আর ডান পাশে যদি স্কোয়ার করি তাহলে 1 প্লাস এ এক্স এর হোল স্কোয়ার আর নিচে 1 মাইনাস এ এক্স এর হোল স্কোয়ার। এবার জাস্ট কিছুই না, এটাকে হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলে আমরা পাচ্ছি, মানে উপরে যদি বর্গ সূত্র করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে আমরা পাবো 1 মাইনাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটা আমরা দুটা পাচ্ছি। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যোজন বিয়োজন করলাম। তো আমরা যদি হচ্ছে উপরে যোজন বিয়োজন করি তাহলে সেক্ষেত্রে 1 প্লাস বি এক্স এর সাথে আমাদের হচ্ছে 1 মাইনাস বি এক্সটা যোগ করব, আর নিচে 1 প্লাস বি এক্স এর সাথে 1 মাইনাস বি এক্সটা বিয়োগ করব। সো এই জন্য হচ্ছে 1 প্লাস বি এক্স প্লাস 1 মাইনাস বি এক্স, আর নিচে পাচ্ছি আমরা 1 প্লাস বি এক্স মাইনাস 1 প্লাস বি এক্স, দ্যাটস ইট। অনুরূপভাবে হচ্ছে আমরা যেটা করলাম এই পরের লাইনে, যেটা হচ্ছে 1 প্লাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে পাচ্ছি 1 মাইনাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। সো উপরে আমরা যোজন করলাম, মানে উপরে দুইটাকে যোগ করলাম আর নিচে দুইটাকে জাস্ট বিয়োগ করে দিলাম। তাহলে দেখো এখান থেকে কিন্তু বাঞ্চ অফ জিনিস কাটাকাটি করে চলে যায়। তাহলে সেক্ষেত্রে উপরে দেখো, উপরে এই বি এক্স আর বি এক্স চলে যাবে, থাকবে উপরে 2, আর এখানে 1 আর 1 চলে যাবে, থাকবে 2 বি এক্স নিচে। আর উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই 2x আর এই 2x কাটা চলে যাবে, আর এখানে 1 আর 1 যোগ করলে 2, আর এখানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই দুটাকে যোগ করলে আমরা পাবো 2a স্কোয়ার এক্স স্কোয়ার। তো ওইখান থেকে 2 কমন নিলে আমরা পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। আর নিচে আমরা প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি চলে যাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র 4ax। এবার আমরা যদি বজ্র গুণন করি বা রারি গুণন করি তাহলে আমরা পাচ্ছি আমরা পাবো হচ্ছে কি এখান থেকে 2ax ইকুয়াল টু bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, দ্যাটস ইট। সো এটাকে হচ্ছে আমরা এক্স এর দ্বিঘাত সমীকরণ হিসেবে পাচ্ছি। তো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখান থেকে এই 2ax যেহেতু আছে, সো আমরা এই bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার টার্মটাকে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে এইখান থেকে x কমন যায়, x কমন গেলে থাকবে 2a, আর মাইনাস এখান থেকে ax টা কমন গেলে থাকবে b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 আসবে, এবং আরেকটা হচ্ছে 2a মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 আসবে। সো আমরা যেটা করতে পারি, b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a লিখতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট এক্সটাকে মুক্ত করব, এক্সটাকে মুক্ত করার জন্য বিটাকে এ পাশে নিয়ে গেলাম, পরবর্তীতে হচ্ছে 1টাকে ওই পাশে নিয়ে আসলাম, পরবর্তীতে আমরা এইটাকে হচ্ছে এ স্কোয়ার দিয়ে হচ্ছে ভাগ করে দিলাম, এবং সর্বশেষে এটাকে আমরা বর্গমূল করে দিলাম। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 1 বাই এ রুট ওভার অফ 2a ডিভাইডেড বাই b মাইনাস 1। এখানে প্লাস মাইনাস বলতে বোঝাচ্ছি দুইটা মান, আর ওই পাশে আমরা x ইকুয়াল টু 0 পাচ্ছি। তো এটা তিনটা পেয়ে গেলাম। তো এখানে আমাদের যেহেতু সমাধান করতে বললে x এর মানটা, মানে সমাধান করা মানে হচ্ছে x এর মানটা বের করা, সো আমরা তিনটা ভ্যালু পেয়ে যাচ্ছি x এর। সো এই জন্য আমরা লাস্টে উত্তর লিখলাম যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, প্লাস মাইনাস এটা আর কি, দ্যাটস ইট। সো পরের ম্যাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি। এটা যদি তোমার দেওয়া থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমাদের যেটা দেওয়া আছে যে রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এটাকে ইকুয়াল টু আমরা পি ধরলাম। এবার আমরা জাস্ট কিছুই না, আমরা উপরে যোজন বিয়োজন করে দিব। তো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে যেটা পাচ্ছি, এই উপরের টার্মের সাথে নিচের টার্মটাকে যোগ করে লিখলাম, আর উপরের টার্মটার সাথে নিচের টার্মটাকে আমরা বিয়োগ করে লিখলাম, তাহলে আমাদের যোজন বিয়োজন বাম পক্ষে হয়ে গেল। আর এখানে মনে মনে কিন্তু আমরা বলতে পারি যে পি এর নিচে মনে মনে 1 আছে, পি বাই 1। সো আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে উপরে পাবো পি প্লাস 1 আর নিচে পাবো পি মাইনাস 1। সো দেখো এবার আমরা এখান থেকে কিন্তু এটা আর এটা কাটা যায়, আর এখান থেকে দেখতে পাচ্ছি এইটা আর এটা কাটা যায়, তাহলে উপরে পাচ্ছি আমরা 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স, আর নিচে পাচ্ছি আমরা 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স, আর এদিকে পি প্লাস 1 আর পি মাইনাস 1 থেকে গেল। তো এই 2 আর 2 কিন্তু আমরা কাটা দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি রুট ওভার অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1।
এবার আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দেওয়া। তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে এখানে এই বাম দিকের টার্মগুলো রুট মুক্ত হয়, আর ডান দিকের টার্মগুলোকে এক্স স্কোয়ারের মানে এ প্লাস বি স্কোয়ার সূত্র করলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, আর নিচে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান। এবার যদি আমরা উভয় পক্ষে আবারও যোজন বিয়োজন করি তাহলে সেক্ষেত্রে আমরা বাম দিকে পাচ্ছি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, আর নিচে যদি বিয়োজন করি তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাসে প্লাস এক্স। আর এখানে যদি উপরে টার্মটা আছে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, তাই যদি যোজন করি তাহলে এটাও যোগ হয়ে যাবে, আর যদি বিয়োগ করি তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে আমরা এবার হচ্ছে এখানে এই এক্স আর এক্স কাটা গেলে উপরে থাকবে টু, আর নিচে ওয়ান আর ওয়ান কাটা গেলে নিচে থাকবে হচ্ছে টু এক্স, আর উপরে হচ্ছে যদি আমরা হচ্ছে এই টু পি আর টু পি কাটা দিই তাহলে আমরা পাই টু ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আমাদের পি স্কোয়ার ওয়ান ওয়ান কাটা চলে গেলে থাকবে হচ্ছে ফোর পি। এবার যদি আমরা টু টু গুলোকে ক্যান্সেল করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পাচ্ছি পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। অবশ্যই তোমাকে হচ্ছে এখানে আড়াআড়ি গুণ করে নিতে হবে। সো আড়াআড়ি গুণ করলে আমরা এদিকে মাঝখানে পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু পি ডিভাইড বাই এক্স। পরবর্তীতে জাস্ট আর কিছুই না, আমরা এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো যেটা তোমার প্রমাণ করতে বলো সেই অনুপাতে তোমাকে আগাতে হবে। এবং এই ম্যাথগুলোর বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে মনেই মানে তোমার প্রতিটা ম্যাথেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যোজন বিয়োজনের সাহায্য নিতে হবে। সো পরের ম্যাথে বলা হলো যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি যদি হয় তাহলে প্রমাণ করো যে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তো চলো এটা প্রমাণ করা যাক। তো আমরা মনে করলাম আমাদের দেওয়া আছে হচ্ছে এটা। তো এবার আমরা উভয়ে উপরে হচ্ছে সূত্র করলাম, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র করলে আমরা পাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এই টার্মটাকে রেখে দিলাম। পরবর্তীতে আমরা যদি হচ্ছে একটু দেখি আমাদের হচ্ছে এই এ প্লাস বি আর এ প্লাস বি কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, এদিকে থাকবে হচ্ছে এ। এবার যদি আমরা এ দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এদিকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। তাহলে দেখো উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস এ বি এবং এখানে আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি আছে, তাহলে যদি আমরা এটা দিয়ে যদি বিয়োগ করে দিই তাহলে ব্যালেন্স করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো তোমার ক্রমিক সমানুপাতে কিন্তু শর্ত ছিল বি স্কোয়ার ইকুয়াল টু এসি। সো আমরা চাইলে আলটিমেটলি এখানে উত্তর লিখে দিতে পারি, অথবা চাইলে এই লাইন থেকে তুমি আরেকটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে এখানে যেহেতু বি স্কোয়ার দেওয়া আছে, সো আমরা এটাকে করতে পারি হচ্ছে কি বলতো, আমরা এখানে একটা বি রাখতে পারি, আর এখান থেকে একটা সি দিকে নিয়ে আসতে পারি, আর এখানে তোমার হচ্ছে একটা এ থাকে আর এখান থেকে একটা বি নিচে নিয়ে দিতে পারি। দ্যাটস ইট। তাহলে এটা করলেও তোমার হয়ে যাবে। সো আমরা 7 নাম্বার ম্যাথে দেখতে পাচ্ছি এখানে বলা হলো যে যদি x ডিভাইডেড বাই y প্লাস জেড ইকুয়াল টু y ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এবং x y জেড সকলে পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাতের মান -1 অথবা 1/2 এর সমান হবে। অর্থাৎ এটা ইকুয়াল টু -1 বা 1/2 এর সমান, এটা ইকুয়াল টু -1 বা 1/2 এর সমান, অনুরূপভাবে এটাও। সো আমরা ধরে নিচ্ছি এই পুরো অনুপাতটা সবগুলা ইকুয়াল টু হচ্ছে কে। সো পরবর্তীতে হচ্ছে আমরা যদি হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে যাই, তাহলে এই প্রথম অনুপাত আর ইকুয়াল টু কে যদি আমরা ধরি তাহলে এক্স ইকুয়াল টু পাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। পরবর্তীতে যদি মাঝখানেরটা এবং কে ইকুয়াল ধরি তাহলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। অনুরূপভাবে যদি আমরা 3 নাম্বার জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে লিখি তাহলে জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই পাচ্ছি, সেটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। তো এবার যদি আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস এক্স। সো আমরা কিন্তু এখান থেকে ফাইনালি ওয়াই মাইনাস এক্সটাকে হচ্ছে রাখলাম, কে ইন্টু ওয়াই মাইনাস এক্সটাকে ঠিক রাখলাম, আর এই এক্স মাইনাস ওয়াইটাকে যদি আমরা মাইনাস কমন নিয়ে কিন্তু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স লিখতে পারি। তাহলে দেখো এই ওয়াই মাইনাস এক্স আর ওয়াই মাইনাস এক্স কাটা গেলে কে এর ভ্যালু চলে আসবে হচ্ছে -1। এবার যদি আমরা তিনটাকে যদি হচ্ছে পরস্পর হচ্ছে যোগ করি, তিনটা সমীকরণ যদি পরস্পর যোগ করি তাহলে আমরা বাম দিকে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান দিকে পাবো হচ্ছে কে কমন নিয়ে সবগুলোকে যোগ করে দিলাম। তাহলে দেখো আমরা এদিকে পাচ্ছি 2x প্লাস 2y প্লাস 2z, তাই না? তো এখান থেকে 2x 2y 2z থেকে যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানকার এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো কে ইকুয়াল টু 1/2। সো আমাদের কে ইকুয়াল টু -1 আর কে ইকুয়াল টু 1/2 আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের এখানকার উত্তর ছিল। সো আশা করি আজকে ম্যাথগুলো আমরা বুঝতে পারছি। আমরা আজকে হচ্ছে শুধুমাত্র 11.1 এর উদাহরণগুলো দেখলাম, এবং আমরা কালকে আগামী লেকচারে আর কি আমরা হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে এক্সারসাইজ গুলো দেখবো, অর্থাৎ অনুশীলনী ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।